correction, which is one of the important service of link layer, that means layer 2 error detection and correction. So in data communication subject, actually you have came across different error detection methods, the basics of error detection methods, and you have seen that in any case of error detection you have to add some redundancy. That means along with the data, you need to add some redundant bits to identify whether there is an error or not. So you can have two parts of the sent data, that will be sent from the sender. One part of the data will be EDC part, which is dedicated for error detection and correction bits. This is the redundant part. There is not the actual data. So it is for checking whether the actual data is correct or not. The next part is the actual data, which is represented by D. So data protected by the error checking. And in this case, it also mentioned that the header fields can also be included inside the data. Here, it doesn't necessarily means that the data is actually only the data, but in case of layer 2, it could be some cases. That's why it says may, that the header fields are included in the data protection part. So one of the important point that we should always remember, that error detection is not 100% reliable. যদি 100% রিলায়েবল না হয় তার মানে কি এটা ফেল করতেই পারে কোনো না কোনো সময়। এই জন্যই দেখা যায় লেয়ার 2 তে এরর ডিটেকশন থাকার পরেও আমাদের উপরের লেয়ারে এরর ডিটেকশন দরকার পড়ে। কারণ কি, আমাদের এমন প্রবলেম হইতে পারে যে হ্যাঁ এরর ডিটেকশন হয় নাই, কিন্তু আমাদের উপরের লেয়ারে যাওয়ার পরে সেটা এরর ডিটেকশন হইলো। আচ্ছা, লেয়ার ওয়াইজের জন্য লেয়ারের কথা বলতে গেলে আমি মাঝে মাঝে একটা তুলনা দিয়ে থাকি। জিনিসটা হচ্ছে এরকম যে আমার একটা অফিস আছে এবং আমি আমার আরেকজনের আরেকটা অফিস আছে। সো আমরা বিজনেস ডিল করতে চাচ্ছি। সো আমার অফিসের আমি হচ্ছি হেড, লেটস সে আই এম ফয়সাল, and another head is A in another office. ওকে, তো এখন আমি হচ্ছে এই অফিসের হেড, আর ও হচ্ছে ওই অফিসের হেড। আমি একটা ইনফরমেশন ওকে আমি জানাবো। ধরো আমরা ওল্ড স্কুলে যাচ্ছি, আমরা হচ্ছে মোবাইল ফোনে কথা বলি না, আমরা ডিরেক্টলি ফোন কল করি না। তো আমরা কিছু কাগজপত্র রেডি করলাম, আমি বললাম আমার সেক্রেটারিকে যে হ্যাঁ তুমি এটা রেডি করে তুমি ওটা পাঠাও। তো আমার প্রোটোকলটা সেট করা আছে ওদের সাথে যে আমার সেক্রেটারি ওর সেক্রেটারিরে পাঠাবে, ঠিক আছে। সো এখন যখন পাঠাবে তখনই আসলে একটা চেকিং করবে ওরা, যে আমি যখন এই ডকুমেন্টটা পাঠাচ্ছি সাথে কি এইসব জিনিস আছে কিনা। সো সেক্রেটারি পার্টের কাজ করবে যে হ্যাঁ আমি যে ডেটাগুলো পাঠাইছিলাম সেগুলো আমি চেক করে দেখি যে এই জিনিসটা আছে কিনা, সেই জিনিসটা আছে কিনা, এবং ওই পাশের সেক্রেটারিও সেটাই চেক করলো যে হ্যাঁ আমি সেটা রিসিভ করছি কিনা। কিন্তু আমরা আমরা আসলে সেক্রেটারির পজিশনটা দেখে আমরা বুঝতে পারতেছি যে সেক্রেটারি পুরোপুরি হচ্ছে সব এরর ডিটেক্ট করতে নাও পারে। তো তখন কি হবে, যখন আমি হচ্ছে আমার ডেটা পাঠাবো সেক্রেটারিকে, সেক্রেটারি সেই ডেটা পাঠাবে এই অফিসের সেক্রেটারিকে, সে যখন সেটা উপরের বসকে দিবে, তখন কি হবে, বস কিন্তু আইডেন্টিফাই করতে পারবে যে হ্যাঁ এখানে আসলে মনে হয় একটা ভুল আছে। সো আসলে ভুল আছে এবং এটার জন্য আমার অ্যাকশন নিতে হবে। সো দিস ইজ সিমিলার, ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক অ্যান অ্যানালজি। এখানে আমি জাস্ট দুইটা লেয়ারের কথা বলছি, একটা হচ্ছে তুমি বলতে পারো অ্যাপ্লিকেশন লেয়ার, আর একটা ডেটা লিঙ্ক লেয়ার, এরকম করে চিন্তা করতে পারো। কিন্তু আমাদের কমিউনিকেশন লিঙ্কে আমরা দেখতেছি কমিউনিকেশন নেটওয়ার্কে, ডিজিটাল কমিউনিকেশন নেটওয়ার্কে আমাদের আসলে কি হচ্ছে আরো অনেকগুলো লিঙ্ক, আরো অনেকগুলো লেয়ার আছে। সো আমরা এখানে বুঝতেছি যে এক লেয়ার ফেল করলে আরেক লেয়ারে আসলে সেই জিনিসটা ভুলটা বা ধরা পড়তে পারে। সো একটা কোয়েশ্চেন ছিল যে এরর ডিটেকশন আমার লেয়ার 2 তে আছে, আবার আমার লেয়ার 4 এ দরকার, আমার ট্রান্সপোর্ট লেয়ারে আবার এরর ডিটেকশন করার দরকার। সো লেয়ার 2 তে যে এরর ডিটেকশন আছে সেটাও কিন্তু আমাকে 100% রিলায়েবিলিটি দিবে না, যার কারণে আমরা হচ্ছে গিয়ে আবার লেয়ার 4 এ আরেক লেয়ারের এরর ডিটেকশন টেকনিক বসানো হয়েছে, যাতে আমাদের
যাতে আমরা এরর ডিটেক্ট করতে পারি। আরো একটা কারণ এখানে আমরা ডিসকাশন করতে করতে বলবো। ওকে, সো we already understand that যে আমাদের এটা 100% রিলায়েবল না, তার মানে প্রোটোকল হচ্ছে গিয়ে কিছু এরর মিস করতে পারে। তবে আমরা কিভাবে বুঝতে পারবো যে একটা আমাদের এরর ডিটেকশন মেথড ইজ রাইট? যখন সেই এরর ডিটেকশনের যে ইডিসি ফিল্ডটা আছে সেটা যদি মানে বড় হয়, ইডিসি লার্জ ইডিসি হয়, আসলে যত রিডান্ডেন্সি বেশি তত আসলে ডিটেকশন এবং কারেকশনের ক্ষমতা বেশি। সেই জিনিসটাও আমরা আসলে ডেটা কমিউনিকেশন পার্টে পড়ে আসছি। সো we will actually see some of the method of error detection and correction. সো আমরা এখানে বুঝতেছি যে ডায়াগ্রাম দিয়ে বোঝানোর জন্য যে কিভাবে তাহলে এরর ডিটেকশন টেকনিকটা ইউজ করা হয়। যে কোনো একটা ডেটাগ্রাম আমি পাইলাম আইপি লেয়ার থেকে, সেই আইপি লেয়ারের ডেটাগ্রামের যে ডেটা পার্টটা সেটা হচ্ছে গিয়ে ডি বিটস এর ডি ডেটা বিটস, এর সাথে একটা এক্সট্রা পার্ট অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে ইডিসি, এরর ডিটেকশন কারেকশন বিটস, এবং এই দুটোকে মিলে যেই ফ্রেমটা হয়েছে সেই ফ্রেমটাই হচ্ছে গিয়ে আমাদের এররনাস একটা লিংকের মাধ্যমে সেন্ডারের কাছে রিসিভারের কাছে পাঠানো হয়েছে। রিসিভার রিসিভ করার পরও সে জানে যে হ্যাঁ ফার্স্ট এতটুকু পার্ট হচ্ছে গিয়ে ডেটা পার্ট আর এতটুকু পার্ট হচ্ছে ইডিসি পার্ট, বাট সে জানে না এটা কি কারেক্ট, এই দুইটা কারেক্ট আসছে কিনা। সো সে কি করবে, সে এখন এটা চেক করবে যে হ্যাঁ আমাদের যেসব রুল অনুযায়ী এরর ডিটেকশন টেকনিক আছে সেই অনুযায়ী সেই টেকনিক ইউজ করে সে দেখবে যে ডেটা বিট সেম আছে কিনা বা ডেটা বিট হচ্ছে কারেক্ট আছে কিনা। যদি কারেক্ট থাকে তাহলে সে উপরের লেয়ারে পাস করে দিবে, আর যদি কারেক্ট না থাকে তাহলে সেটাকে রিজেক্ট করে দিবে ইন দ্য রাইট ডিরেকশন। So let's start with the simplest error detection technique, and we have actually, I think you all know about this technique called parity checking. সো এটা আমাদের আসলে ডিজিটাল লজিক ডিজাইনেও অনেক সময় আলোচনা করা হয়, ডেটা কম আলোচনা করা হয়। সো আমার মনে হয় তোমাদের অনেকেই জানো। আমরা রিভিউ করে নেই যে একটা ডি ডেটা বিটস এর একটা যদি ডেটা হয়, সেই ডেটা বিটে আমরা চাইলে একটা সিঙ্গেল বিট প্যারিটি অ্যাড করে আমরা বলতে পারি যে আমরা চেক করতে পারি যে এই এই ব্লকটাতে আসলে কোনো ধরনের এরর আছে কিনা। সো সেটা কিভাবে কাজ করবে, টেকনিকটা হচ্ছে দুই ধরনের প্যারিটি বিট হইতে পারে, একটা ইভেন প্যারিটি বিট, একটা অড প্যারিটি বিট। ইভেন প্যারিটি বিটের টেকনিকটা হচ্ছে যে আমার মেইন ডেটার সাথে আমি যে ইডিসি পার্টটা এক বিটের ইডিসি পার্ট অ্যাড করব, সেই পার্টটা 0 বা 1 অ্যাড করব, সেটা কিসের উপর বেস করে, সেটা বেস করেছে টোটাল নাম্বার অফ 1 বেস করে। যদি আমি ইভেন প্যারিটি স্কিম যদি ব্যবহার করতে চাই তাহলে প্যারিটি বিট সহ এখানে আমাদের নাম্বার অফ 1 থাকতে হবে, ইভেন সংখ্যক। And in case of odd parity scheme, then the number of the ones should be an odd number. So আমরা এখানে বুঝতে পারতেছি যে এখানে আমরা কি করতেছি, যে একটা করে অ্যাড করে দিয়ে আমরা আসলে আমরা হচ্ছে একটা বিট অ্যাড করে চেষ্টা করতেছি যে এক বিট সিঙ্গেল বিট এরর আছে কিনা। সো যদি কোনো কারণে সেন্ডারের কাছ থেকে রিসিভারে যাওয়ার সময় কোনো একটা সিঙ্গেল বিট চেঞ্জ হয়ে যায়, তখন কি হবে, আসলে আমি অড পাঠাইলাম ইভেন সংখ্যক অফ 1, আমরা ধরে নিই ইভেন প্যারিটি স্কিম ধরতেছি। সো আমরা যদি এইটা কনফার্ম করি যে এক বিটে এরর আসছে, তখন আমরা কি দেখব, ইভেন প্যারিটি ইভেন নাম্বার অফ 1 ছিল সেটা অড নাম্বার অফ 1 হয়ে যাবে, আইদার একটা এক বাড়বে অথবা একটা এক কমবে। তো আমরা সেটা কি বুঝতেছি যে আমাদের যে এই প্যারিটি স্কিমে, সিঙ্গেল বিট প্যারিটি স্কিমে যদি অড নাম্বার অফ এরর হয় তাহলে আমাদের বলা সম্ভব যে হ্যাঁ এখানে একটা এরর হয়েছে। আর যদি ইভেন নাম্বার অফ এরর হয় তাহলে বলা সম্ভব না, কারণ তখন আসলে এমন হতে পারে যদি কোনো এরর না হয় তাহলেও কাউন্ট অফ 1 will remain even. If even number of actually bit error is present, that means দুইটা 0 যদি 1 হয়ে যায় বা দুইটা 1 যদি 0 হয়ে যায় এই ডেটা বিটে, তাহলে কি হবে, আমাদের আসলে তাহলে আমাদের এররনাস কিনা সেটা আসলে ডিটেক্ট হবে না। যদি দুইটা বিট 1 হয়ে যায় বা 0 হয়ে যায়, সেই ক্ষেত্রে নাম্বার অফ 1 whether it is even or odd will remain same. সো আমরা বুঝতে পারতেছি যে এখান থেকে আসলে সিঙ্গেল বিট প্যারিটি বিটে আসলে অড নাম্বার অফ
অড নাম্বার অফ এরর আসলে চেক করা যায়। সো দ্য সেকেন্ড আইডিয়া ইজ টু ডাইমেনশনাল বিট প্যারিটি। সেখানের ক্ষেত্রে আমরা টোটাল ডেটাকে আমরা আসলে কয়েকটা ব্লকে ভাগ করে নেব। সো আমরা ধরে নিই যে আমাদের ব্লক, আমরা হচ্ছে প্রত্যেক ব্লকে যে সংখ্যক বিট রাখবো। সো এবং এভাবে যে কয়টা ব্লক করা লাগে, আমাদের এক্সাম্পলে আই সংখ্যক ব্লক করা লাগছে। ওকে, সো আমরা মনে মনে বলতে পারি যে আসলে এখানে আই ইন্টু জে বিটস অফ ডেটা আছে, সেটাকে হচ্ছে গিয়ে এভাবে ভাগ করা হয়েছে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি একটা 20 বিটের ডেটা ছিল, আমরা হচ্ছে 5 বিট করে ভাগ করছি। সো তাহলে হচ্ছে এখানে আমরা প্রত্যেক রোতে কি দেখবো, 5 বিট করে ডেটা আছে এবং 4টা এরকম রো দেখবো। সো আমরা টোটাল 20 বিটের অ্যাকচুয়াল ডেটাটাকে কনভার্ট করবো এভাবে। দেন কি করব, আমরা এর সাথে রো প্যারিটি এবং কলাম প্যারিটি অ্যাড করব। রো প্যারিটি কিভাবে অ্যাড করব? সো একটা রোকে কাউন্ট করব, একটা রো এর জন্য তার প্যারিটি ভ্যালু যা হয় তা বসাবো। প্রত্যেকটা রো এর জন্য এরকম করে আলাদা আলাদা ক্যালকুলেট করব। সিমিলারলি প্রত্যেকটা কলামের জন্য এভাবে ক্যালকুলেট করব এবং শেষ পর্যন্ত যদি আমাদের সব রো প্যারিটি আর কলাম প্যারিটি বের হওয়ার পরে লাস্টে যে কর্নারে যে ডায়াগোনালি যে ভ্যালুটা আছে সেটাও বের করবো। এবং এটা আসলে দুই দিক থেকে আসলে সেম জিনিসই আসে। সো এইটা ডিপেন্ড করতেছে রো প্যারিটি বিটগুলার উপরে, আবার এটার উপরও বেস করতেছে। এবং দেখা যাবে যে আসলে এটাতে আসলে দুইজনের জন্য একই রেজাল্ট আসবে। এবং ইট মেক সেন্স, কারণ হচ্ছে প্রত্যেকটাতে আমরা কি করতেছি, প্রত্যেকটাতে আমরা এখানে কলামের ক্ষেত্রে আমরা চেক করতেছি যে নাম্বার অফ ওয়ান ইভেন কি ইভেন না। সো সেটার জন্য সেইভাবে বসাই দিছি এবং সব কলামগুলো আসলে কি করতেছে, পুরো ডেটাটাকেই কভার করতেছে। সিমিলারলি রো গুলাও কি হচ্ছে, প্রত্যেকটা রো আসলে নাম্বার অফ ওয়ানস কাউন্ট করতেছে ইভেন নাকি অড। আর পুরো সবগুলো রো এর প্যারিটি বিট আসলে ওভারঅল সব ডেটাটাকেই কভার করতেছে। সো শেষ পর্যন্ত আমাদের এই ডায়াগোনাল যে সেলটা আছে সেটার ভ্যালু আমরা এখান থেকেও ডিডিউস করতে পারি, অথবা আমরা কলাম প্যারিটি বিট থেকেও ডিডিউস করতে পারি। এই টু ডাইমেনশনাল বিট প্যারিটি ব্যবহার করে কি লাভ হলো? আচ্ছা, এরপরে তাহলে কি হলো, আমাদের 20 বিটস অফ ডেটা, কিন্তু 20 বিটস এর সাথে তাহলে কয়টা অ্যাড হলো? যেহেতু 5 বিট করে 4 রো, সো 4টা, তার মানে হচ্ছে আমাদের এখানে চারটা রো, আর এটা হচ্ছে কয়টা, 5টা বিট, 4 5 9, আর হচ্ছে 10। সো 10 বিট এক্সট্রা অ্যাড হলো। সো এই 10 বিট হচ্ছে গিয়ে মিলে 30 বিট হবে টোটাল। সো এটা লাস্টে অ্যাড না করে এমনও হতে পারে যে এইভাবে করে ক্যালকুলেশন করা হতে পারে যে এইটা পুরাটা একটা, দেন এরপরে এই লাইন যাবে, তারপরে এই লাইন যাবে, তারপরে এই লাইন যাবে। আবার যখন রিসিভারের সাইডে আসবে তখন সেইভাবেই ব্রেকডাউন করা হবে যেভাবে ব্রেকডাউন করা ছিল। দেন আসলে কি কি করা হবে, তারপরে যখন রিসিভারের সাইডে আসলো আমরা দুইটা কেস দেখবো যখন হচ্ছে কি এরর আছে কি না। প্রথম কেসটা হচ্ছে আমরা দেখতেছি, ধরো রিসিভার এই ডেটাটা পাইছে যেখানে অ্যাকচুয়াল ডেটাটা হচ্ছে এই এই দাগের এই দিকে বাম দিকে, আর ডান দিকে হচ্ছে আমাদের ডান দিকে এক রো, প্রত্যেকটা হচ্ছে রো প্যারিটি বিট, আর এখানে গুলো হচ্ছে কলাম প্যারিটি বিট। তো আমরা যদি চেক করি প্রত্যেকটা কলাম, আমরা দেখবো যে নাম্বার অফ ওয়ান ইনক্লুডিং দ্য প্যারিটি বিট ইজ ইভেন নাম্বার। সব ক্ষেত্রে আমরা তাই দেখবো, এবং রো এর ক্ষেত্রেও তাই দেখবো। সো এখানে যখন সেটা দেখতেছি সেখান থেকে আমরা কনফার্ম করতে পারতেছি যে এটা আসলে এরর নাই, অথবা অথবা মোর দ্যান ওয়ান এরর আছে। এমন সিচুয়েশন হতে পারে এর মাল্টিপল এরর আছে কিন্তু ডিটেক্ট হয় নাই, সেটা হওয়ার চান্স আছে। ওকে, সো আই এম নট সেইং দ্যাট যে হচ্ছে গিয়ে এরর হয় না আমি 100% গ্যারান্টি দিতে পারবো, কারণ অনেক সময় আমাদের হচ্ছে ভুল থাকলেও সেটা আইডেন্টিফাই করতে পারবে না। তবে টু ডাইমেনশনাল বিট প্যারিটি যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের এক বিটে যদি এরর আসে সেটা আমরা কারেক্ট করতে পারবো। কিভাবে কারেক্ট করতে পারবো? সো যদি আমাদের এক বিটে এরর আসে সেটা আসলে কিভাবে ইম্প্যাক্ট করবে, আমরা ধরলাম যে যেখানে যে এই ওয়ানটা ছিল সেটা এখানে চেঞ্জ হয়ে 0 হয়ে গেছে। দেখো যখনই 0 হয়ে যাবে অবশ্যই তখন ক্যালকুলেশনে বলবে যে এই রোটা হচ্ছে গিয়ে ভুল এবং এই কলামটা ভুল। আসলে যেই বিটটা চেঞ্জ হয়েছে তার করেসপন্ডিং রো এবং কলাম প্যারিটি বিটে আসলে মিসম্যাচ দেখা যাবে।
তাহলে আমরা আসলে যখনই একটা এরকম ব্লক অফ ডেটা পাবো, তখন সেখান থেকে আমরা বলতে পারবো যে কোন বিটে আমাদের এরর আছে এবং সেটার কারেক্ট রেজাল্টটা কি হবে। সো এখানে আমরা ধরে নিচ্ছি, ইন দিস কেস আওয়ার অ্যাজাম্পশন ইজ যে আমাদের এক বিট এরর আছে আমাদের ডেটাতে। So this is two-dimensional bit parity. I think most of you already covered single bit parity and two-dimensional bit parity earlier. So the next one is internet checksum, or checksum in short, which is used in transport layer, and you have actually gone through this in chapter 3 as far I remember, as far I know. So এখানেও এরর গুলোকে কাউন্ট করা হয়। এখানে টেকনিকটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা সেগমেন্টের যে ডেটা কন্টেন্টটা আছে সেটাকে 16 বিটের ইন্টিজার কাউন্ট করে সেখানে 16 বিটের একটা ডেটা কাউন্ট করে সেখানে বসানো হয় এবং পরপর বসানোর পরে সেগুলোকে যোগ করা হয়। যোগ করার পরে সেইগুলোর ওয়ান্স কমপ্লিমেন্ট করা হয়। ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে সেটাই হচ্ছে কি আমাদের চেকসাম হিসেবে পাঠায় দেওয়া হয়। রিসিভারের সাথে সেই রিসিভারও একই রকম ভাবে চেকসাম ক্যালকুলেট করে এবং ভেরিফাই করে যে চেকসাম যেটা পাঠানো হয়েছে আর আমি রিসিভ করার পরে যে আমার ডেটা আছে সেখানে যে চেকসাম আসলো দুইটা সেম কিনা। যদি সেম হয় তাহলে আমরা বলতে পারবো যে দেয়ার ইজ নো এরর, অথবা এরর হয়েছে আমরা বুঝতে পারতেছি না, অথবা যদি হচ্ছে গিয়ে এরর যদি হচ্ছে সেম না হয়, উই ক্যান শিওরলি সেজ দ্যাট দেয়ার ইজ অ্যান এরর। ওকে, আমরা শিওরলি বলতে পারবো একটা এরর আছে। So next we will talk about cyclic redundancy check. So this is another powerful error detection coding system. So এখানে আসলে ডেটা বিট গুলোকে ডি নামে পরিচিত করা হয়েছে এবং এটা একটা বাইনারি নাম্বার। এরপরে একটা R+1 বিট প্যাটার্ন চয়েস করা হবে যেটা চুজ করবে সেন্ডার এবং রিসিভার। যেই প্যাটার্নটা আসলে একটা যেই প্যাটার্নটাকে আবার বলা হয় জেনারেটর এবং এটা জি দ্বারা প্রকাশ করা হয়। সো R+1 বিট প্যাটার্ন, R+1 বিট প্যাটার্নের কথা বলা হয়েছে এবং the goal is to choose R CRC bits. এখন প্রথম কাজটা হচ্ছে আমাদের যে CRC, এটার শর্ট ফর্ম হচ্ছে CRC। সো এখানে আমাদের একটা CRC বিটস নামে একটা পরিচিত, যেটা আর নামে পরিচিত, সেটাকে চুজ করতে হবে যেটা হচ্ছে স্মল আর সংখ্যক বিটের দ্বারা গঠিত। ওকে, সো সেটা কিভাবে আমাদের চয়েস করা হবে, এখানে বলা হয়েছে কিছু ক্যারেক্টারিস্টিক্স বলা আছে যে ডি কমা আর এটা এক্স্যাক্টলি ডিভিজিবল বাই জি হইতে হবে মডুলো 2 দিয়ে। Then receiver knows that G divides D comma R by G if a non-zero remainder error detected. এটা হচ্ছে কি আসলে কি দেখানো হয়েছে, রিসিভারের সাইডের কথা বলা হয়েছে। একটা রিসিভার যখন একটা ডেটা পাবে এবং সাথে রিডান্ডেন্ট বিটটা পাবে, সেই রিডান্ডেন্ট বিটটা পাওয়ার পরে সে সেটা নিয়ে কি করবে, ডিভাইড করবে। ডিভাইড করার পরে মডুলো 2 দিয়ে ডিভাইড করবে। ডিভাইড করার পরে সে দেখবে যে রিমাইন্ডার কত আছে। যদি দেখা যায় যে রিমাইন্ডার যেটা আছে রিসিভার, যেই রিমাইন্ডারটা আছে সেটা যদি নন জিরো হয় তাহলে বলতে হবে এটা এরর আছে, আর যদি নন জিরো না হয় তাহলে বলতে হবে যে এরর নাই। আর হচ্ছে এইখানে এটা আসলে কতটুকু পর্যন্ত এরর ডিটেকশন করতে পারে, এটা আসলে বার্স্ট এররও ডিটেক্ট করতে পারে এবং R+1 বিট সংখ্যক বার্স্ট এরর ডিটেক্ট করতে পারে। হোয়াট ইজ দ্য বার্স্ট এরর? একটা সিকোয়েন্স অফ বিটস এর মধ্যে যদি একটা জায়গায় অনেকগুলা চেঞ্জ আসে হঠাৎ করে, মাল্টিপল বিটস যদি চেঞ্জ হয়ে উল্টায় যায় তাহলে আমরা বলবো সেটা হচ্ছে কি বার্স্ট এরর। সো এমন কেস হতে পারে যে কোনো ইলেকট্রনিক ইন্টারফিয়ারেন্সের কারণে portion of data bits have been converted to different value. Okay, so এটাকে আসলে আমরা বার্স্ট এরর বলে থাকি। সো নরমালি এটা ইউজ করা হয় 802.11 ওয়াইফাই এ এবং এটিএম এ। সো এগেইন এখানে দেখানো হয়েছে যে বিট প্যাটার্নটা আছে সেটা হচ্ছে প্রথমে ডি পার্ট, small d amount of bits are present for the actual data bits to be sent, and then we have to add the r bits of data which is r or CRC bit। এই দুইটা মিলে আসলে পাঠানো হয় রিসিভার সাইড। এই CRC বিট আর দিয়ে এই ডিকে রিসিভার এবং
sender already they have agreed upon one another bit pattern called G, এটা অলরেডি দুইজন এগ্রি করে রাখছে। সেই জি দিয়ে কি করবে, সেই জি দিয়ে এই বিট প্যাটার্ন, এই ফুল বিট প্যাটার্নটাকে ডিভাইড করবে মডুলো 2 দিয়ে। সো মডুলো 2 অপারেশন হবে, ডিভাইড করা মডুলো 2 অপারেশন হবে সাথে। সো এবং এটার পরে যদি রিমাইন্ডার দেখা যায় যে নন জিরো, তাহলে রিসিভার কনফার্ম করতে হবে there is an error. If it is zero, then it can say that there is no error. Okay, it will assume that there is no error. So let's see the receiver, actually let's see how to get the CRC value. So আমরা যেখানে বললাম যে এখানে যে CRC ভ্যালু ছিল যেটা অ্যাড করা হবে, সেটা কিভাবে আমরা পাই। সো আমরা আগে কি বলে রাখছি যে একটা ডিভিজর বা জেনারেটর অর বিট প্যাটার্ন হচ্ছে কি অলরেডি অ্যাগ্রিড আপন থাকবে, যেটা মানে হচ্ছে রিসিভার এবং সেন্ডার দুইজনই একটা ডিভিজরে ওরা অ্যাগ্রিড থাকবে। সেই যে সেটাকে ধরা হয়েছে এই এক্সাম্পলে 1001 আকারে। অ্যাকচুয়াল ডেটা বিট হচ্ছে গিয়ে এতটুকু 101110, এবং এরপরে এতটুকু এক্সট্রা অ্যাড করা হয়েছে। তো এই এক্সট্রা অ্যাড করবো কিভাবে, এখানে দেখো এক্সট্রা অ্যাড করার একটা সংজ্ঞা দিয়ে দিছে, d ইনটু 2 টু দি পাওয়ার r। ওকে, সো r সংখ্যক বলতে বুঝাইছে যে r মানে কি, r হচ্ছে কি এখানে আমরা যখন বলতেছিলাম যে এই ডিভিজর হচ্ছে কি এই যে g হচ্ছে r প্লাস 1 বিটের হইতে হবে। সো r আমাদের 3 বিটস। ওকে, সো আর 3 বিটস দেখে আমাদের যে জেনারেটর সেটার সাইজ হচ্ছে 4 বিটস, বিকজ r প্লাস 1। সো আমাদের কি করতে হবে, এখানে 2 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করতে হবে। একটা বাইনারি ভ্যালুকে আমরা যখন 10 দিয়ে গুণ করি, একটা ডেসিমাল ভ্যালুকে আমরা একটা শূন্য বসায় দিই পাশে, ডান পাশে। যত মানে বেস দিয়ে যদি ওই নাম্বারকে গুণ করা হয়, তাহলে জাস্ট একটা শূন্য অ্যাড করে দিলেই হয়। সিমিলারলি 2 টু দি পাওয়ার r যখন 2 কিউব যখন অ্যাড করব, তাহলে আমরা বলতে পারি 3টা শূন্য আমরা ডান দিকে বসাই। সো দ্যাট ইজ রিপ্রেজেন্টেড হিয়ার। এরপরে কি করতে বলা হয়েছে যে আমাদের এই যে আমাদের যে এন জি পার্টটা আছে, আমরা হচ্ছে এই জি দিয়ে হচ্ছে এই পুরাটাকে আমরা মানে ভাগ করবো, ওকে, ডিভাইড করবো। সো আসলে সেই রিলেশনটা এখানে দেখানো হয়েছে। সো আর ইজ রিমাইন্ডার অফ ডি ইনটু 2r ডিভাইডেড বাই জি। সো আমরা ডিভাইড করব, এটা ডিভাইড করার পরে যে রিমাইন্ডারটা পাবো সেটাই হচ্ছে আর বা সিআরসি কোড। ওকে, সো লেটস স্টার্ট উইথ দ্য প্রসেস। সো আমরা প্রথমে ডিভিশন করব, যেহেতু 4 বিটের, সো প্রথম 4 বিট আমাদের লাগবে। সো this is greater than divisor 1001, so we can say 1 times 1001 is 1001. After that we will do the XOR operation, and you know XOR operation means if the values are different, the outcome is 1. If the values are same, then outcome is 0. So 1 XOR 1 is 0, 0 XOR 0 is 0. So 0, and the vice versa, then other two 1 XOR 0 or 0 XOR 1 is 1. So আমরা দেখি এখানে 1 1 0 হবে, 0 1 1 হবে, 0 0 0 হবে, 1 1 0 হবে। এখানে যে লেফট সাইডের যে 0 দুটো আছে সেটাকে কনসিডার করার দরকার নাই। সো এইখানেই শেষ হয়ে গেছে। তো রিমেম্বার, উই আর নট সাবট্রাক্টিং, উই আর ডুইং দ্য অপারেশন কল্ড XOR। তো আমাদের এরপরে একটা বিট উপর থেকে নামানো হলো। ওকে, নামানোর পর আমরা কি পেলাম 101। এটা তো 3 বিটের, আর আমাদের ডিভিজরটা হচ্ছে 4 বিটের। তাহলে আমাদের কি করতে হবে, আরেকটা 0 দিয়ে রেজাল্টে 0 গুণ করে আমরা আসলে আরেকটা বিট উপর থেকে নামাবো। আরেকটা বিট উপর থেকে নামানোর পর আমরা কি পেলাম 1010। Then we will divide it again because 1010 is greater than 1001. Then we will divide it, so 1001. Then again XOR operation, 10 is 1, 01 is 1, 00 is 0, 11 is 0. So আমাদের again left hand side এর দুইটা 0 count না করলেও চলবে। Then we will get 110. Again it is a 3 bit data, 3 bit remainder from the 3 bit remainder present. So we need 4 bits of data. So again we will actually put it down here.
So it's like here. So 1100. Now 1100 is again greater than 1001. So we multiply it with 1 again. Then we get 1001. Similar things happen, and at the end, this is the last bit that comes here. So actually আমি এখানে মিস করছি, এখানে এই জিরোটা এটা। So just go through the task, you will understand eventually. So এখানে লাস্টের জিরোটা নিচে নামানো হলো, দেন again 1001 কে দিয়ে হচ্ছে ভাগ করা হলো, then we got 1001, and then XOR operation 1. In this case, the XOR operation will give you will take 3 bits from the right side. Okay, so 101 011 000. So you do not need to consider about this case, but you need to consider this case. Okay, so 011 is your RC, your CRC code. So what does that mean? This was the actual data. This was used for calculation of CRC. So the data that you will send out is 10110. This is the actual data. And what is the extra data, redundant data? 011. That is the redundant data. Okay, so it will be sent out in the in the receiver side, and the receiver will calculate again, and will find out whether the receiving side has any error or not. Okay, considering the situation that they both know what is the generator value, the agreed upon generator value, and what is the agreed upon generator value. Actually, if you know that, you know the r, what is the value of small r, so you can calculate the whole thing. So I will not actually talk about the receiver part now. It will be a home task for you. So you should go through this CRC code again. I didn't actually complete anything right now, just give you the idea, some basic idea about the calculation, but the whole process is I did not actually mention it explicitly. So you should go through the book and learn it again. Okay, and the next class we will talk about it again. Next, we will talk about multiple access protocol. So in this case, we are saying that the nodes. Okay? I forgot to talk about the part where why we. Okay, let me give you another scenario. Why error detection is required here. So you should actually think about this situation also. Okay, so assume that you have a desktop, and this is connected to your router, home router. This home router is connected to actually your ISP. Then this ISP is connected to then national ISP or national access point, NAP. Then it will go to the international part, blah blah blah. So I'm just keeping it undefined. Then it goes to the, assume that it goes to some data center of Google. Okay, so now and then returns back. Okay, so here you see that the source is your PC and the destination is the Google server, but still you have to go one by one here. Okay, so the connecting device that you are going from the source one after another, this is called the these are called node. We have talked about it in the introduction part. So you see that whenever we are giving the error detection and correction things, we are talking about this in the link layer. We are giving the we are actually ensuring correction on the link layer part. That means whenever the data is sent to this router, it will check the given that actually received data and check here. Again, what did we say? In some cases, these data may be faulty. Even after error correction, it is not 100% reliable. So this router will assume that nothing is wrong, and this router will forward this packet, though it is corrupted. And again, it was actually correct for this router,
So obviously, even after if it sends out the similar things to this next node, still it is a wrong data, isn't it? Because it was corrupted in the first hop, but that incorrect data is actually forwarded. So now it goes to the Google server. You see even after sending out sending out these things, assume that you are doing a TCP protocol. So assume that this TCP, there is an error in such a way that in the TCP segment there is a fault. Okay, so like in the TCP segment some bits should not be set, but you because of error that bit was set, or some bit becomes unset for that. So TCP, whenever Google's TCP layer will check it with its error detection technique, it will find that there is an error again. Though our layer 2 is actually giving us some error detection mechanism, still we want more. Okay, so so that TCP layer, that means TCP protocol, can give an higher reliable data. Okay, so that's very important. So the actually the first thing, so whenever the data was sent from this device to this device, এক নম্বর ডিভাইস থেকে দুই নম্বর ডিভাইস পাঠানোর সময় করাপ্টেড হয়ে গেছিল, কিন্তু 2 নাম্বার থেকে 3 নাম্বার 3 নাম্বার থেকে 4 নাম্বার এদের কারোটাই করাপ্ট হয় না, মানে কিন্তু করাপ্টেড ডেটাটাই কিন্তু ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। তো প্রথমবার যে করাপ্টেড হয়ে গেছে সেখানে কিন্তু কেল্লা খতম, তাই তো? সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সেম কথাটা আমাদের ওই ইসের ক্ষেত্রেও আছে। যেমন ধরো হচ্ছে আমাদের আমি যে এক্সাম্পলটা দিছিলাম যে আমার অফিস আরেকটা অফিসের সাথে কথা বলবে, এমন হইতে পারে আমার অফিস আরেকটা অফিসের সাথে কথা বলার আগে আমার সেক্রেটারি সেটা আবার পাঠাইছে কার মাধ্যমে? রেডএক্স এর মাধ্যমে। রেডএক্স নামে একটা ডেলিভারি সার্ভিস কোম্পানি আছে বাংলাদেশে। সো রেডএক্স এর মাধ্যমে ডেটাটা পাঠাইছে। রেডএক্স কে ফোন দিয়ে বলছে যে হ্যাঁ হ্যাঁ এরকম ডকুমেন্ট আছে, এসে 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 তুমি নিয়ে যাবা। আমরা আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ফরম্যাটিং হচ্ছে এরকম, তোমাকে ফরম্যাটিং এ দিতেছো কিনা। আমরা আমরা একটা মানে একটা আন্দাজে একটা চিন্তা করতেছি যাতে অ্যানালজি করতে পারি। রেডএক্স আবার করলো কি, রেডএক্স বললো যে ঠিক আছে আমার ওইদিকে ডেলিভারি ম্যান নাই, আমি হচ্ছে আরেকটা পার্টির কাছে এটা দিই। সো রেডএক্স এর সাথে পেপার ফ্লাই এর হচ্ছে একটা সম্পর্ক আছে। তো এ বললো কি যে ঠিক আছে, রেডএক্স এর ওইদিকে ডেলিভারি ম্যান শর্ট আছে, তাইলে আমি হচ্ছে এই ডকুমেন্টটা এই পেপার ফ্লাই দিয়ে পাঠাই দিই। এখন কি হয়েছে, এই এখান থেকে সেক্রেটারি যখন রেডএক্সে দিছিল তখন সেক্রেটারি কিছু একটা ভুল করছিল, বা ভুল হয়ে গেছে, সামহাউ সেক্রেটারি দোষ না দেই, ভুল হয়ে গেছে ফর সাম রিজন। তো রেডএক্সও সেটা আইডেন্টিফাই করতে পারে নাই। তো সে কি করছে, সেটাই সে পেপার ফ্লাইকে পাঠাইছে। পেপার ফ্লাইও মনে করতেছে ইটস ওকে, কিন্তু কারণ হচ্ছে কি সে তো রেডএক্স এর কাছ থেকে কারেক্ট ডেটাটাই পাচ্ছে। সো পেপার ফ্লাই ভাবতেছে সবই ঠিক আছে, সে এটাকে ফরওয়ার্ড করে গেল। যখন হচ্ছে আমার যখন আমার এই পার্টনারের অফিসে গেল, সেই পার্টনারের অফিসের সেক্রেটারি হয়তো সেক্রেটারিও এটাকে দেখবে যে ভুল নাই, কারণ সেক্রেটারি কিন্তু ভিতরের চিঠি খুলে পড়বে না। যখন উপরের লেয়ারে যাবে, মানে মেইন বসের কাছে যাবে, তখন সে হয়তোবা খুলে পড়ার পরে দেখবে যে আসলে ভুল আছে। তো আমরা বুঝতেছি এখানে যে নোড টু নোড আমরা এরর ডিটেকশন মেকানিজম দেওয়ার পরেও আমাদের আসলে এখানে সোর্স টু ডেস্টিনেশন আমাদের কিন্তু বা তোমাদের টিসিপি লেয়ারে কিন্তু আমাদের একটা এরর ডিটেকশন টেকনিক দেওয়ার দরকার পড়তেছে। So we will talk about the multiple access protocol. So again, in this case, we will use the analogy that people are sharing the same space and they are talking discussing on different things. Okay. So the first case is যদি হচ্ছে একজন একজন হয়, পয়েন্ট টু পয়েন্ট যদি কানেকশন হয়, দেন দেয়ার ইজ নো প্রবলেম। লাইক আমি যদি একজনকে একজনকে করে ভাইবা নেই তাহলে কোনো প্রবলেমই নেই, কেউ আমি কথা বলবো তারপর ও কথা বলবো, ও কথা বলবে তারপর আমি কথা বলবো। সো দেয়ার ইজ নো অ্যাকচুয়ালি আ প্রবলেম। বাট ইফ ইট ইজ আ ব্রডকাস্ট মিডিয়াম, দ্যাট মিনস ইটস আ শেয়ার্ড ওয়ার্ড মিডিয়াম, যেখানে হচ্ছে মাল্টিপল ডিভাইস কানেক্টেড, তারা একই মিডিয়াম শেয়ার করতেছে এবং ইটস কাইন্ড অফ ব্রডকাস্ট। ব্রডকাস্ট মিনস একজন ডেটা পাঠাইলে সবাই সেটা শুনতে পায়। সো একজন ডেটা পাঠাইলে যদি আরেকজন সেই ডেটাটা পাঠায়, সেখানে কলিশন হবে, which is not acceptable. তো এইখানে আমরা বলতেছি যে এই মিডিয়ামে এটা হচ্ছে আমাদের প্রবলেমটা। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের একটা প্রোটোকল দরকার যে এই লিঙ্কের
এই শেয়ার্ড লিঙ্কটা এখন কে ব্যবহার করবে? তো দেয়ার শুড বি সাম প্রোটোকল। প্রোটোকল মানেই হচ্ছে রুলস, আমরা জানি। সো আমরা এখানে দেখবো যে আমাদের মানুষের মাঝেও আমরা যখন ডিসকাশন করি কিছু রুল আছে। যেমন একটা রুল এখানে আমাদের ক্লাসে যখন ক্লাস যখন পরিচালিত হয়, নর্মালি স্টুডেন্টরা কিছুই বলে না। সেখানে কি করে, টিচার হচ্ছে গিয়ে তোমাদের মডারেটর হিসেবে কাজ করে। টিচার পছন্দ করে যে হ্যাঁ ঠিক আছে, এখন মাইনুল কথা বলবে, এখন জুলফিকার কথা বলবে, বা জুলফিকার তুমি এটার উত্তর দাও। সো অনেক কেসে এরকম আমার এখানের যেই প্যারাডাইমটা আছে, যে ক্লাসরুম প্যারাডাইম, সেখানে হচ্ছে কি কি হচ্ছে, একজন মডারেটর দিয়ে মডারেট করা লাগতেছে, অথবা যে কোনো একটা মিটিং চিন্তা করতে পারো, সেই মিটিং এ হচ্ছে মডারেটর যদি থাকে, চেয়ারম্যান যদি থাকে, সেই চেয়ারম্যান হয়তোবা সেইখানে বিভিন্ন এজেন্ডা তুলবে এবং সেটা নিয়ে ডিসকাশন হবে। কিন্তু যদি সেখানে একটা, তাহলে কি থাকতেছে, এখন সেখানে একটা র্যাঙ্কিং এর মতো একটা জিনিস থাকতেছে। বাট এখন চিন্তা করি আমরা যে এখন এমন কেসও হতে পারে যেখানে হচ্ছে কেউ নাই, মানে ধরো হচ্ছে তোমরা তিনজন একটা গ্রুপ মিটিং করবা, এই তিনজনের মধ্যে কেউ সিনিয়র না, কোনো গ্রুপ লিডার বলে কেউ নাই, সো কেউ মডারেটর না। তো ইন দ্যাট কেস হোয়াট উইল হ্যাপেন? সো যখন মডারেটর থাকবে তখন কিন্তু প্রবলেম আছে। কি প্রবলেম আছে? মডারেটরকে চিন্তা করতে হচ্ছে কাকে আমি ফ্লোর দিব, একে ফ্লোর দিলে আমার লাভ আছে কিনা, একে ফ্লোর দিলে আমার জাস্টিফাইড হবে কিনা, আমি কাকে ফ্লোর দিতেছি, এগুলো ক্যালকুলেশন রাখি। সো অ্যাজ এ মডারেটর আমার একটা প্রবলেম থেকে যাচ্ছে, এবং আমি চাইলেই কি সেই মডারেটর ইনজাস্টিস করতে পারে এই অন্যান্য ইস্যুর উপরে। সো যখন হচ্ছে কি ওপেন এন্ডেড হবে, অনেক ক্ষেত্রে সেই ওপেন এন্ডেডটা একটা ভালো অ্যাপ্রোচ। সেখানে কি হবে, কেউ নেতারা সবাই কথা বলবে, বাট তারা একটা প্রোটোকল ফলো করবে। প্রোটোকল যদি ফলো না করে তাহলে কি হবে, ক্যাওস হবে, সবাই কথা বলতে যাবে, কেউ কারো কথা শুনবে না, এবং একটা মানে চিল্লাচিল্লি লেগেই থাকবে। So here actually this is the actually this is the actually point where multiple access is required, that there will be a single shared broadcast channel, multiple যদি ট্রান্সমিশন হয় তাহলে কলিশন হবে, সেই কথাটাই বলা আছে। সো মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলের প্রথমের কথাই বলা হচ্ছে ইটস আ ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদম। So I asked it in the other section as well. So can anyone say what is a distributed algorithm? The another the opposite of this distributed algorithm is centralized algorithm. Anyone? What is a distributed algorithm or what is a centralized algorithm? Any idea? Shoaib Ahmed? Shoaib Ahmed? Yes, sir. Can you give any thoughts? Distributed algorithm and centralized algorithm. Sorry, sir. খেয়াল ছিল না। জুলফিকার? এখানে মুখস্থ কিছু করতেছি না, আমাদের এটা কোথাও পড়ানো ছিল না, তোমরা জানো কিনা? জুলফিকার? মাইনুল চলে গেল? Yes, sir. জুলফিকার ঘুম থেকে উঠছে? না স্যার, মাসুদ? খারাপ। আচ্ছা, ওকে, টেক রেস্ট। মাসুদ? Yes, sir. বলতে পারবা এই ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদম বা সেন্ট্রালাইজড অ্যালগরিদম তোমার কি মনে হয়, নাম দেখে কি মনে হচ্ছে? The distributed algorithm distribute করা। ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদম ডিস্ট্রিবিউট করবে, সেন্ট্রালাইজড অ্যালগরিদম তাহলে কি করবে? স্যার ভ্যালুগুলোকে একটা সেন্টারের মধ্যে নিয়ে আসবে, এরকম কিছু। আচ্ছা, সো ওকে, এনিওয়ান এলস ওয়ান্ট টু শেয়ার আইডিয়া? আমরা রং আইডিয়া নিয়ে হাসাহাসিও করব না, সো রং আইডিয়া দিতেই পারো। তাহিয়া? Sir, in distributed database, usually the data are split into more sites, more than one Okay. site. ওকে, সো ফুল ডেটাটা কারো কাছে থাকে না, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস যেটা তুমি বলতেছো, যদিও অ্যালগরিদম আর ডেটাবেস আলাদা। ডিস্ট্রিবিউটেড ডেটাবেসে কি হয় বলছো, যে একটা একটা সিঙ্গেল জায়গায় থাকে না, স্প্লিট আউট করা থাকে বিভিন্ন Yes. ডিভাইসে। Sir, আর তাহলে algorithm সেন্ট্রাল হ্যাঁ, তাহলে অ্যালগরিদমটা কি হতে পারে? to access those databases or data. আচ্ছা, যদি অ্যাক্সেস করার জন্য যদি যেই অ্যালগরিদমটা লাগবে সেটা ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদম। হ্যাঁ, যেটা অ্যাক্সেস করার জন্য লাগবে সেটা ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদম, বাট ওইটা ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদমের মেইন উদ্দেশ্য না। মানে
ইটস লাইক মানে সকল নবীর হচ্ছে গিয়ে সব রাসূলই নবী, বাট সব নবী রাসূল না। সো রাসূলের সংজ্ঞা দিতে গেলে হচ্ছে আমরা ইসের সংজ্ঞা দিলে মানে নবীর সংজ্ঞা দিতে গেলে শুধু রাসূলের সংজ্ঞা দিলে হবে না। মানে আমরা জাস্ট বলতেছি এটা একটা সাবসেট, বাট ফুল কমপ্লিট সেট না। ওকে, সো এনিওয়ান এলস? রিয়াদুল ইসলাম, রিয়াদুল ইসলাম কি আছে? মাত্র আচ্ছা, মাত্র জয়েন করছে। সামিউল ইসলাম নিলয়, আমি জয়েন করছিলাম, ডিসকানেক্ট হয়ে গেছিল। সামিউল কি বলতে পারবা যে স্যার ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদমটা স্যার বিভিন্ন প্রসেসরে ভাগ থাকবে। সো আচ্ছা এক পার্ট প্রসেসরে অ্যালগরিদমের কিছু অংশ রান করবে এবং আরেক পার্টে অ্যালগরিদমের বাকি অংশ রান করবে, এভাবে ডিস্ট্রিবিউটেড ভাবে রান হবে। দ্যাটস আ গুড অ্যান্সার। অন দ্য আদার হ্যান্ড যদি হচ্ছে সেন্ট্রালাইজ হয় তাহলে একটা পার্টেই সেটা রান হবে, তাই তো? জি স্যার। মানে অ্যালগরিদমের উদ্দেশ্য কি? স্টেপ অফ ইনস্ট্রাকশন টু অ্যাচিভ সামথিং, কিন্তু মানে একটা সলিউশনে পৌঁছানোটাই হচ্ছে অ্যালগরিদমের কাজ। তো আমাদের এখানে আমাদের এই পার্টিকুলার আমরা যেটা নিয়ে পড়তেছি মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল, কে একটা মিডিয়াম শেয়ার করবে, সেখানে আসলে আমি দুইটা এক্সাম্পল দিতেছিলাম, অ্যানালজি দিচ্ছিলাম, যে একটাতে হচ্ছে গিয়ে টিচার থাকবে, একটাতে হচ্ছে মানে বা মডারেটর থাকবে, আর একটাতে মডারেটর থাকবে না। তোমার কি মনে হয় কোনটা ডিস্ট্রিবিউটেড আর কোনটা হচ্ছে গিয়ে সেন্ট্রালাইজড অ্যাপ্রোচ? স্যার টিচার থাকবে যেটা সেটা সেন্ট্রালাইজড, আর অন্যটা হচ্ছে আর ডিস্ট্রিবিউটেড। অন্যটা ইয়েস, হ্যাঁ। সো এইখান থেকে বুঝতে পারতেছি যে একটা অ্যাপ্রোচ, একটা সলিউশন যখন আমরা রেডি করতেছি, অ্যালগরিদম তো স্টেপস অফ ইনস্ট্রাকশন, স্টেপস অ্যাকচুয়ালি ফিক্স স্পেসিফিক সেটস অফ ইনস্ট্রাকশন, যেটা তোমাকে একটা গোলে পৌঁছায় নিয়ে দেবে। আমাদের এখানে গোল হচ্ছে মাল্টিপল অ্যাক্সেসের একটা অ্যাক্সেস পাওয়া, ঠিক আছে? সো একটা কাজ কি হতে পারে যে সেন্ট্রালি একজন দায়িত্বে থাকবে, সে হচ্ছে অ্যাসাইন করে দিবে, বাট এটা কি করতেছে, সেই যে অ্যাসাইন করবে তার উপরে একটা দায়ভার পড়ে যাচ্ছে, এবং এখানে অনেক ধরনের কমিউনিকেশন চিন্তা করতে হবে যে কে কথা বলতে চায়। আমি ধরো হচ্ছে কি আমার কিন্তু তখন জানা লাগবে যে হ্যাঁ সামিউল এখন কথা বলতে চায় নাকি মাসুদ এখন কথা বলতে চায় নাকি শোয়েব এখন কথা বলতে চায়। তা আমি তখন কিন্তু আমার এভাবে করে চিন্তা করে দেখতে হবে। কিন্তু অন দি আদার হ্যান্ড আমি হচ্ছে কি করতে পারি, আমি হয়তো ভুলে শোয়েব অনেক আগে হাত তুলছে, কিন্তু আমি না খেয়াল করে আমি হচ্ছে কি তামান্নাকে দিয়ে দিলাম। সো সেটা কি হলো, তাহলে সেটা রাইট হলো না। সো অনেক ক্ষেত্রেই centralized approach or centralized algorithm is not suitable, okay? So to get overall performance, আমাদের এখানে যখন আমরা লিংক লেয়ারের কথা চিন্তা করতেছি, আমাদের সব ধরনের ডেটা সবাইকে দিতে হবে। যদি আমরা সেটা করতে পারি, সেটা আসলে জাস্টিফাইড হয় আসলে যদি একটা ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদম হয়। ওকে, সো দেখা যাবে যে আমাদের এই মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকলটা আসলে ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদম। সো এখানে it determines which nodes can transmit, ওকে? সো এবং এটা অনেকটা সেই ইসের তুলনায় যে যদি একই র্যাঙ্কের মানুষজন একসাথে ডিসকাশন করতে বসে তাহলে কে কথা বলবে। সো এমন হইতে পারে যে আমাদের এখানে হয়তো একই সাথে, আমি যখন বললাম কেউ কিছু বলো তো, তখন কি করলো, সামিউল আর শোয়েব একই সাথে কথা বলা স্টার্ট করলো, কিন্তু সামিউল দেখলো শোয়েব মনে হয় একটু আগে স্টার্ট করছে, সামিউল তখন চুপ হয়ে গেল, শোয়েবকে শেষ করতে দিল, এবং শোয়েব শেষ করার পরে সামিউল আবার বললো। তো এই যে একটা নর্মস তারা ফলো করলো, এই নর্মসটা কিন্তু হচ্ছে এক ধরনের প্রোটোকল। সো সিমিলার প্রোটোকল ক্যান বি অ্যাকচুয়ালি ডিজাইন ফর মাল্টিপল অ্যাক্সেস, যে মাল্টিপল নোডস একই সাথে একটা শেয়ার্ড মিডিয়ামে কোনো জিনিস ট্রান্সমিট করতে চায়, তাহলে কে আগে করবে কে পরে করবে, সেগুলোর জন্য যেই ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদমটা ডিজাইন করা হবে, সেই অ্যালগরিদমটা এরকম কোনো আইডিয়া থেকে ডিজাইন করা হবে, এবং আমরা সেইভাবে মনে রাখবো যাতে হচ্ছে এটা মনে থাকে। Okay, so that will be all for today's lecture.